নমস্কার। আজকে আলোচনার বিষয় হচ্ছে আইভিএফ এ কি সেকেন্ড ওপিনিয়ন নেওয়া উচিত? আমি তো বলব অবশ্যই নেওয়া উচিত। যদি আপনি কোনো ফার্টিলিটি ক্লিনিকে যান আর সেখানে গিয়ে যদি কেউ যদি আপনাকে অ্যাডভাইস করে থাকে আইভিএফ, আমি বলব প্লিজ ডু ইউর ওন রিসার্চ। আজকাল তো রিসার্চ হ্যাজ বিকাম ভেরি ইজি। আপনি গুগলে আসতে পারেন, ওই ক্লিনিক সম্বন্ধে জানতে পারেন, ওই ডক্টর সম্বন্ধে অনেক কিছু জানতে পারেন, ভিডিওস দেখতে পারেন ইউটিউবে এসে, এবং দরকার হলে একটা সেকেন্ড ওপিনিয়ন আপনি নিয়ে নিতে পারেন। কিছু কিছু কন্ডিশন আছে যেটাতে আইভিএফ ছাড়া আর কোনো রাস্তা থাকে না। যেমন যদি স্পার্ম কাউন্ট একদম জিরো থাকে, যদি ডিম্বের সংখ্যা যদি একদমই কম থাকে, এর যদি একদম কম থাকে, অ্যান্ট্রাল ফলিকল কাউন্ট যদি একদমই কম থাকে, তাহলে কিন্তু আইভিএফ করতেই হবে। যদি দুটো টিউবই একদম ব্লক থাকে, তাহলে কিন্তু আইভিএফ করতেই হবে। কিছু কিছু এরকম কন্ডিশন আছে যেটাতে সোজাসুজি আইভিএফ করবেন, নাকি আগে আরো কিছু ট্রিটমেন্ট হবে তারপরে আইভিএফ করতে হবে। এই কন্ডিশন গুলোতে আরো বেশি করে সেকেন্ড ওপিনিয়ন নেওয়া হবে, স্পেশালি ওয়্যার ইট ইজ নট সো ব্ল্যাক এন্ড হোয়াইট, ইট ইজ কাইন্ড অফ গ্রে। যেমন ধরুন পলিসিস্টিক ওভারি, পলিসিস্টিক ওভারি আছে, পিরিয়ড ইররেগুলার আছে, অনেক রকম ওষুধ খাচ্ছেন কিন্তু বাচ্চা আসছে না, তাহলে কিন্তু আমরা কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যখন আর কিছুই কাজ করছে না, তখন কিন্তু ওদেরকে আমরা বলে থাকি আইভিএফ করতে। এবং এই পেশেন্টদের কিন্তু আইভিএফ সাকসেস রেট ভেরি ভেরি হাই, কারণ ওদের ডিম রয়েছে, প্রবলেম হচ্ছে ডিমটা ফুটে বেরোচ্ছে না। তো এই সব কেসেসে কিন্তু আইভিএফ করার আগে অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নেওয়া উচিত। আরেকটা কন্ডিশন হচ্ছে এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিসে কিন্তু অনেক প্রবলেম। ওভারিতে যদি সিস্ট হয়ে যায়, তাহলে শুধু ডিমের সংখ্যাই কমে না, ওদের কোয়ালিটিও খারাপ হয়ে যায়। সেই জন্য আজকাল বলা হচ্ছে যে এন্ডোমেট্রিওটিক সিস্ট যদি থাকে, তাহলে আইভিএফ এর কথা তাড়াতাড়ি ভাবা উচিত। যখন সব শেষ হয়ে গেল, ডিমও শেষ হয়ে গেল, তারপরে আইভিএফ করতে যাওয়ার থেকে অ্যাটলিস্ট যখন ডিমের কোয়ালিটিটা একটু বেটার আছে, তখন যদি আইভিএফ করা হয়, তাহলে কিন্তু সাকসেস রেট অনেক বেটার হবে। আর আইভিএফ নিয়ে আমি আরেকটা কথা বলতে চাই। আমার মনে আছে যখন আইভিএফ একদম নতুন নতুন এসেছিল, আমাদের স্যার ডক্টর বৈদ্যনাথ চক্রবর্তী করতেন। প্রতিটা জিনিস ইন্ডিয়াতে যখন ইম্পোর্ট করতে হতো, যখন ইম্পোর্ট ওয়াজ নট সো ইজি, তখন কিন্তু আইভিএফ এর কস্ট অনেক 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 বেশি ছিল। এবং এখন কিন্তু ইন্ডিয়াতে গভর্নমেন্টের সাহায্যে আমাদের কিন্তু ইম্পোর্ট করা অনেক ইজি হয়ে গেছে। আইভিএফ ইকুইপমেন্ট বলুন, আর মিডিয়া বলুন, আর কনজিউমেবল বলুন, ইম্পোর্ট হ্যাজ বিকাম ভেরি ভেরি ইজি। শুধু তাই নয়, ইন্ডিয়ান কোম্পানিজরাও অনেক ভালো ভালো হাই কোয়ালিটি, ওয়ার্ল্ড ক্লাস কোয়ালিটি জিনিস ম্যানুফ্যাকচার করছে। আমার ক্লিনিকে পার্টিকুলারলি কিন্তু আমার যে আইভিএফ ল্যাবে আমরা একদম ওয়ার্ল্ড ক্লাস, টপ ক্লাস ইকুইপমেন্টস ব্যবহার করে থাকি। আমার যে দুটো ইনকিউবেটর আছে, ওটা জার্মান হেরাসেল ইনকিউবেটর। আমার যে ইক্সি মেশিন, সেটা জাপানিজ, ওটা নিকনের ইক্সি মেশিন। দ্য ল্যামিনার ফ্লো সব কিছু। আর আমরা যে কনজিউমেবল গুলো ব্যবহার করি, যে মিডিয়া ব্যবহার করি, সেগুলো একদম টপ লাইন। আই ডোন্ট লাইক টু কাট কর্নার্স। আমি কোথাও কিপটেমি করি না, তার কারণ আমি ফিল করি যে এটা হচ্ছে একটা একটা বাচ্চা আমি আপনাকে বানিয়ে দিচ্ছি, তো তাতে কোনো কার্পণ্য হওয়া উচিত না। বেস্ট কোয়ালিটি মেডিসিন, বেস্ট কোয়ালিটি মিডিয়া, হয়তো তাতে দু পয়সা বেশি খরচা হবে, কিন্তু যদি আমি তাতে যদি একটা ভালো সুস্থ বাচ্চা সাকসেসফুলি আমি পেয়ে যাই, তাহলে ইট ইজ প্রাইসলেস, ওটার তো কোনো দামই নেই। তো তখনকার দিনে যদি আইভিএফ করতে 1-1.5 লাখ খরচা হতো, সেটা যদি মূল্যায়ন আজকের মাটিতে করা যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু খুব খুব এক্সপেন্সিভ। কিন্তু এখন আইভিএফ কস্ট ইজ সামওয়্যার বিটুইন 2 to 3 lakhs ইন ইন্ডিয়া। আমি টোটাল কস্টের কথা বলছি, আমি জাস্ট আইভিএফ এর কথা বলছি না, মানে টোটাল ওষুধ পত্র সবকিছু মিলিয়ে কস্ট কিন্তু এই ক্লিনিক টু ওই ক্লিনিক খুব একটা কিন্তু ভেরি করে না। সেটা কিন্তু আগেকার দিনের তুলনায় কিন্তু অনেক অনেক কম কম্পারেটিভলি। তবুও এই টাকাও অনেকে জোগাড় করে আনতে পারে না। ইনফার্টিলিটি একটি রোগ, একটি ডিজিজ, কিন্তু এটা একটা এমন ডিজিজ যেটার একটা সোশ্যাল ইম্প্যাক্ট আছে, এটার একটা সামাজিক দিক আছে। সেই জন্য কিছু কথা মাথায় রেখে লোকে দরকার হলে জমি জমা সোনা দানা সবকিছু বিক্রি করে হলেও ফার্টিলিটি ক্লিনিকে আসে।
আর বলতে নেই, আজকাল অনেক অনেক ফার্টিলিটি ক্লিনিক হয়ে গেছে ইন্ডিয়াতে। আমাদের এআরটি ল এসে গেছে 1 বছর। তো সবকিছু একটা স্ট্রাকচার্ড ওয়েতে খুব সুন্দর ভাবে হচ্ছে। আর সত্যি কথা বলতে কি, এত কস্টও কিন্তু বেশি না। আর সাকসেস রেট যেহেতু বেড়ে গেছে, সেই জন্য হরাইজনটাও অনেক বেড়ে গেছে। আগে যেমন শুধু ফার্স্ট যে বেবি হয়েছিল লুই জয় ব্রাউন 1978 25শে জুলাই, তার মায়ের কিন্তু ব্লক টিউবস ছিল, আর কোনো সমস্যা ছিল না। তো ওই ব্লক টিউবকে বাইপাস করতে আইভিএফ কথা ভাবা হয়েছিল। কিন্তু আজকাল কিন্তু অনেক ইন্ডিকেশনস এসে গেছে। আমরা পিসিও তেও আইভিএফ করছি, এন্ডোমেট্রিওসিসে করছি, কোনো যদি ইউটেরাসে কোনো প্রবলেম থাকে তাহলে করছি, ব্লক টিউবসে করছি, ডিম কমে গেলে করছি, বা ডিম কমে যাওয়ার সম্ভাবনা থাকলে করছি। এমনকি কারোর কোনো ইয়াং মেয়ের যদি ক্যান্সার হয়ে গিয়ে থাকে, তাহলে তার ভালো এগসগুলোকে আমরা আগেই প্রিজার্ভ করে রাখছি এবং আইভিএফ করে ওদেরকে একটা সুস্থ সন্তান দেওয়ার চেষ্টা করছি আফটার দ্য ট্রিটমেন্ট অফ ক্যান্সার ইজ ওভার। সো হরাইজনটা বেড়েই চলেছে, নতুন নতুন ইন্ডিকেশনস আসছে, নতুন নতুন সোসাইটি ঠিক যেরকম ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে, আমাদের আইভিএফ এর হরাইজনও কিন্তু সেরকম ভাবেই চেঞ্জ হচ্ছে। তো আইভিএফ ইজ নট সো কস্টলি এনিমোর, অ্যাকসেপ্টেবিলিটি অনেক বেড়ে গেছে। আগে লোকে লুকিয়ে রাখতো, আইভিএফ করলে বলতে চাইতো না। এখন আর সেরকম না, পেশেন্টরা নিজেরাই আমাদেরকে ভিডিও দিচ্ছে, ইন্টারভিউ দিচ্ছে, প্রাউডলি সবাইকে বলছে যে হ্যাঁ আমার আইভিএফ করে বেবি হয়েছে। তো সুতরাং আইভিএফটা কোনো লজ্জার বিষয় নয়, এটা লুকানোরও বিষয় না, অত এক্সপেন্সিভও না, অত কষ্টের ট্রিটমেন্টও না। হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ এ ডিফিকাল্ট ট্রিটমেন্ট, কিন্তু ইট ইজ ডুয়েবল। আর যখন সাকসেস হয়ে যায়, বেবি এসে যায়, তখন আর কোনো কিছুই মনে থাকে না, সবাই নিজের নিজের দুঃখ ভুলে যায়। নমস্কার।